অন্তর্বর্তী সরকার তাদের তো আসলে জনগণের রায় যা হবে তার উপর ভিত্তি করে আসলে দায়িত্ব পালন করার কথা, যে জনগণের রায় সবার জন্য মেনে নেওয়ার ব্যবস্থা করা, সেটাই ছিল তাদের দায়িত্ব, বা সুষ্ঠু একটা নির্বাচন দেওয়া। একটা গ্রুপকে যদি মেইন স্ট্রিমে আসতে না দেওয়ার কথা বলা হয়, তাহলে সেক্ষেত্রে কি কিছুটা পক্ষপাত আপনি দেখেন কিনা, যে কে মেইন স্ট্রিম হবে কে হবে না সেটা আসলে নির্ধারণ করবে কি জনগণ, নাকি অন্তর্বর্তী সরকারও কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে? মেইন স্ট্রিম হওয়া না হওয়া এই পুরো ব্যাপারটা আসলে খুবই আপত্তিকর বক্তব্য। আচ্ছা, প্রথমত কে মেইন স্ট্রিম হবেন এবং হবেন না এটা জনগণ ঠিক করবে। মেইন স্ট্রিমে কেউ জোর করে আসতেও পারে না, আবার জোর করে কাউকে মেইন স্ট্রিম হওয়া থেকে বিরত রাখা যায় না। জামাত যেখানে ভুলটা করেছে সেটা হচ্ছে তারা বলেছে আমাদেরকে মেইন স্ট্রিম হতে দেয় নাই। ওনারা মেইন স্ট্রিম তো, সেই জন্যই তো ওনারা ইলেকশন করেছেন, এতগুলি সিট পেয়েছেন। নিজেদেরকে মেইন স্ট্রিম মনে না করাটা তো একটা হীনমন্যতা। ওনারা তো মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি, সেইভাবেই তো তারা নির্বাচনে এসেছেন, প্রধান বিরোধী দল হয়েছেন। রিজওয়ানা হাসান যে জায়গাটিতে খুব আপত্তিকর কথা বলেছেন সেটি হচ্ছে তিনি বলার চেষ্টা করেছেন যে নারীর প্রতি যারা অসম্মান করে, তারপরে যারা ভ্যান্ডালিজম করে, মানে নানান ধরনের ধ্বংসযজ্ঞ চালায়, এদেরকে তারা মেইন স্ট্রিম হতে দেন নাই, উগ্রবাদীদেরকে তারা মেইন স্ট্রিম হতে দেন নাই। কিন্তু উগ্রবাদীদেরকে তৎপরতা তো করতে দিয়েছেন। তারা কি যে উগ্রবাদটি হয়েছে বাংলাদেশে, একজন দীপু দাসকে পুড়িয়ে মারা হয়েছে, একজন ছেলেকে ভাত খাইয়ে তারপরে তাকে পিটিয়ে মারা হয়েছে, তারপরে একাধিক বাড়িঘর লুটপাট করা হয়েছে যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, গণভবনের মধ্যে থাকা কর্মচারীদের বাড়ি লুট করা হয়েছে, 32 নম্বরের পাশে রাহুলের বাড়ি সহ একাধিক সাধারণ মানুষের বাড়ি লুটপাট করা হয়েছে। এদের সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নাই, তাই না? তাহলে এই জিনিসগুলিকে তারা বরং ইনডেমনিটি দিয়েছেন। এই লুটপাটগুলির বিচার হবে না, কিন্তু তখন সেটাকে তারা উগ্রবাদ মনে করেন। তখন তারা কিন্তু এটাকে উগ্রবাদ মনে করেন নাই, এটাকে ভ্যান্ডালিজমও মনে করেন নাই। যখন রাস্তাঘাটে মানুষকে অপমান করা হয়েছে, পেটানো হয়েছে, সেগুলিকেও তারা উগ্রবাদ মনে করেন না। তাহলে তিনি কাকে ঠেকিয়েছেন? এবং যখন বললেন নারীর প্রতি অসম্মানজনক, ঢাকা শহরের বুকে নারীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মহাসমাবেশ হয়েছে, সেখানে এনসিপির বক্তারা গিয়ে বক্তৃতা দিয়েছেন, তারা তো সেই সমাবেশের বিরুদ্ধে একটা কথা বলেন নাই। তারা নারীকে অপমানিত হতে দিয়ে, মানুষকে পিটিয়ে মারা হতে দিয়ে, রাস্তাঘাটে মব হতে দিয়ে, তারপর যদি বলেন আমরা এগুলিকে ঠেকিয়েছি, ব্যাপারটা এরকম যে ছোটবেলা আমরা দেখতাম যে কৌতুক করেই বলা হতো আর কি, যে দুজন মারামারি করছে, একজনকে কেউ ধরেই রাখে নাই, তবুও সে বলে আমারে ছাইরা দে, আমারে ছাইরা দে, ছাইরা দিলে আমি মাইরা ফেলাম, মানে এটা ছিল ডায়লগ আর কি। হ্যাঁ, এই ভাষায় বলছে, তো তাকে কেউ ধরে রাখে না। ওনাদের অবস্থাটা ওই রকম যে আমরা কিন্তু ঠেকিয়েছি, আমরা উগ্রবাদ ঠেকিয়েছি। আসলে ওনারা উগ্রবাদিতা হতে দিয়েছেন, এবং উগ্রবাদিতা হতে দিয়ে তারপর বলছেন এরা যে যায় নাই, পারে নাই, আমরা এটাকে ঠেকিয়েছি। এটা বললে তো মানুষ বিশ্বাস করবে না। এরা আসলো কোথা থেকে? আমরা তো এই চেহারা ফ্যাসিস্টের আমলেও দেখি নাই এই ধরনের তথ্য। এই যে রিজওয়ানা হাসানের বক্তব্য, তার এই বক্তব্য কি পুরো অন্তর্বর্তী সরকারের সবার বক্তব্যকে প্রতিফলিত করে কিনা, নাকি এটা শুধুমাত্র তার ব্যক্তিগত বক্তব্য? না, এটা করে না, এটা তার ব্যক্তিগত সাক্ষাৎকার। কিন্তু তিনি যখন উপদেষ্টা হিসেবে তার সময়ের কথা বলেন এবং আমরা বলে বলেন, তখন কিন্তু সবার হয়ে তিনি কথা বলছেন। সবার হয়ে কথা বললে তারা যে উগ্রবাদিতা ঠেকিয়েছেন এই কথা যদি তারা বলেন, তাহলে আমরা তো উগ্রবাদীদেরকে একে একে জেলখানা থেকে বেরিয়ে যেতে দেখেছি। যাদের বিরুদ্ধে প্রমাণিত উগ্রবাদের অভিযোগ রয়েছে সেরকম ব্যক্তিরা জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। অথচ আনিস আলমগীরের মধ্যে একজন সাংবাদিক একটা ভুয়া মামলায় প্রথমে জেলখানায় গিয়েছেন, এবং এখনো আছেন। পরে তার নামে আরেকটা মামলা দায়ের করা হয়েছে। তারপরে কি করা হয়েছে? পান্নাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল, সংবিধান নিয়ে আলোচনা করতে গিয়েছে। আনিস আলমগীরের কথা প্রসঙ্গে আসে যে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত ছিল এটাই। এখন তো নির্বাচিত সরকার, এখন তার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হবে একজন সাংবাদিকের প্রসঙ্গে, যেহেতু নির্দোষ বলে দাবি করা হচ্ছে? এরকম ভুয়া মামলা অনেকে আক্রান্ত, যেমন আমাদের সাকিব আল হাসান, ভুয়া মামলা দেওয়া হয়েছে তার নামে, সে তো হত্যা করে নাই। এখন একটা অভিযোগ হলেই কি তাকে জামিন অযোগ্য করে তাকে খেলতে না দিয়ে তাকে বিদেশে রেখে দিতে হবে? অভিযোগ সে দেশে আসুক, এসে সে কোর্টে যাক, কোর্টে গিয়ে প্রমাণ করার চেষ্টা করুক। কিন্তু এই ব্যাপারগুলি এই সরকার কিভাবে করবেন আমরা জানি না। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাওয়াটা এটা ছিল না। অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাওয়া ছিল ইম্পার্শিয়াল, আনবায়াসড রুল অফ ল, যেখানে তারা আইনকে আইনের মতো করে প্রতিটি নাগরিককে সুবিচার পাওয়ার অধিকার যে রয়েছে সেটি নিশ্চিত করবেন। কিন্তু তারা কিন্তু সেটা করেন নাই, তারা বিচারকে সিলেক্টিভ করে দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন তোমাদের গ্রামেও তো তারা আছে, তোমাদের তেজ নাই, সে তেজ নিয়ে বেরিয়ে আসো। আমার গ্রামে কিংবা আপনার গ্রামে যদি একজন চোরও থাকে তাকে বন্দি করবে পুলিশ, আপনি আর আমি না। কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন তোমাদের গ্রামে নাই, উনি গ্রাম পর্যায়ে এই কাজটা করতে বলেছেন।
তো তাতে করে কি হয়েছে, মানুষ লাইসেন্স পেয়ে গিয়েছে যে ইচ্ছা মতো আমি বেরিয়ে যাব, যাকে আমার মনে হয় তাকে আমি ধরবো, নিজের হাতে আইন তুলে নিজের হাতে আইন তুলে নেবো। এটা তো উনি করেছেন। এটা করার পর ওনারা যদি বলেন যে না আমরা উগ্রবাদকে ঠেকিয়ে দিয়েছি, মেইন স্ট্রিম হতে দেই নাই, ওনারা নিজেরাই তো মেইন স্ট্রিমের লোক না। আচ্ছা, আপনি মনে আইনের করেন রিজওয়ান হাসান মেইন স্ট্রিমের লোক? রিজওয়ান হাসান পরিবেশ নিয়ে দৌড়াদৌড়ি করেছেন, বন পরিবেশ, উনি বন পরিবেশ নিয়ে কাজ করেছেন। উনি কি মেইন স্ট্রিমকে প্রতিনিধিত্ব করেন? বাংলাদেশের মেইন স্ট্রিম রাজনীতির প্রতিনিধিত্বকারী, কিংবা উনি একজন মেইন স্ট্রিম এনজিও কর্মী? মোটেও না। আপনি কি মনে করেন যে অন্য যারা উপদেষ্টা ছিলেন তার 90% মেইন স্ট্রিমের লোক কিনা? মেইন স্ট্রিম কি জিনিস এটাই তো ওনারা বোঝেন না। মেইন স্ট্রিম কি জানেন? মেইন স্ট্রিম হচ্ছে যে মানুষটা শহরের এই বিলাস ব্যাসন ছেড়ে বা বিলাস ব্যাসনের মধ্যে থেকেও তেঁতুলিয়া যায়, টেকনাফ যায়, পঞ্চগড় যায়, জয়পুরহাট যায়, বাংলা বান্ধা সীমান্তে যায়, গিয়ে অ্যাক্টিভিজম করে। মেইন স্ট্রিম মানে কিন্তু এটা না শহরে বসে আপনি কয়েকটা পত্রিকার গোল টেবিলে বসলেন, এম্বাসেডরদের সাথে বসে বসে খাওয়া দাওয়া করলেন, বড় বড় কিছু বিবৃতি দিলেন, বুড়িগঙ্গার পাশে দাঁড়িয়ে এক্সকাভেটরের উপরে উঠে আপনি 8-9 জন নিয়ে লাল গালিচা সম্বর্ধনা নিলেন, ভেকু সম্বর্ধনা। এটা কি মেইন স্ট্রিম নাকি? মেইন স্ট্রিমের কি আচরণ এটাই কিন্তু এই অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা জানেন না, জানতেন না অধিকাংশ। আব্দুল লতিফ স্যার, আপনার কথা প্রসঙ্গে একটা প্রশ্ন চলে আসে। আইনের সুবিচার নিশ্চিত করাতে অন্তর্বর্তী সরকারকে আপনি কত মার্কস দেবেন 100-তে? -5। -5। একই প্রসঙ্গে আসবো গোলাম মাওলা রানীর কাছে, আপনি কত দেবেন? আমি তো কোনো নম্বরই দিতে চাই না, আমি উল্টো বলে শাস্তি দিতে চাই। কিরকম কিরকম শাস্তি? এরা এই 17 মাসে আমাদের জীবনের অনেক স্বপ্নকে তারা গলা টিপে মেরে ফেলেছে। অনেক মানুষের যে ভালোবাসা, অনেক মানুষের যে ব্যবসা বাণিজ্য করার সার্ভাইভাল যে পাওয়ার, হিউম্যান কোয়ালিটি, এই পুরো জিনিসগুলিকে তারা নষ্ট করে ফেলেছে। আমাদের সভ্যতার চাকা পেছনে তারা ফিরিয়ে দিয়েছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমরা যারা অ্যাক্টিভিজম করতাম দীর্ঘদিন ধরে, তো আমরা ধারণা করতাম যে সমাজের ইনুস সাহেবের মতো মানুষ, আসিফ নজরুলদের মতো মানুষ, হেরোজনাদের মানুষ, তারা ভালো, তারা ক্ষমতায় আসলে রাজনীতিবিদদের মতো হিংসা দেখাবে না, ক্রোধ দেখাবে না, তাদের লোভ থাকবে না, লালসা থাকবে না, কামনা থাকবে না, বাসনা থাকবে না। ও মাই গড, এরা দেখি রাজনীতিবিদদের সে 100 গুণ খারাপ। এদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে। এরা ওই যে উনি বললেন যে ভেকু সংবর্ধনা নিয়েছে, তো কোনো রাজনীতিবিদ এইভাবে বেকুবের মতো ভেকু সংবর্ধনা নিয়েছে বাংলাদেশে আমি এরকম কোনো বেকুব রাজনীতিবিদ দেখিনি, কিন্তু রেজওয়ানারা নিয়েছে। এরপরে এরা যে সমস্ত কর্মকাণ্ড করেছে, সেই কর্মকাণ্ড করার ফলে আপনি চিন্তা করুন যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার, তার বিরুদ্ধে অনেক অভিযোগ, কিন্তু সে 2 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। আর বাণিজ্য উপদেষ্টা বশির বলল যে 23 লক্ষ কোটি টাকা নাকি ঋণ হয়ে গেছে। সত্য মিথ্যা জানি না, কিন্তু এটা কি করে হলো? এরপর দেখলাম অভ্যন্তরীণ জায়গা থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা তারা ঋণ, মানে মুদ্রা ছাপিয়ে তারা 1.5 লক্ষ কোটি টাকা অভ্যন্তরীণ মার্কেট থেকে নিয়ে তারা নিজেদের জন্য খরচ করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন লোক, যিনি কিনা খদ্দরের পাঞ্জাবি পরেন, অনেক পুরনো একটা জুতা পরেন, এমন একটা ভাবসাব, এই মানুষ লন্ডনে গিয়ে এমন একটা রুমে থাকেন, 40 লাখ টাকা একটা রুমের ভাড়া। সেই এরকম এত 40 লাখ টাকা একটা রুমের মধ্যে থাকেন, তারপর আবার গ্রামীণ ব্যাংক করেন, ট্যাক্স ফাঁকি দেন। তো এই লোকের বিচার হবে না বাংলাদেশে। আমি আসলে তুষার ভাই ভদ্রলোক মানুষ, সে নম্বর 5 কম দিছে, আমি ওখানে কত দেবেন আপনি? মাইনাস দিয়েছি, -5 দিয়েছে। আমি চাই যে কোনো 5 টাইপ না, ডাইরেক্ট বিচার। এখন ওনাকে বিচার করা হোক, উনি যে কাজকর্ম করেছে ভালো কাজও তো করেছেন। সৈয়দ রিজওয়ানা হাসান যেমন প্লাস্টিকের বোতল সরিয়ে দিয়ে কাঁচের গ্লাস দিয়েছেন, এটা অনেক বিশাল ব্যাপার। মানে উনি প্লাস্টিকের বোতল বাদ দিয়ে যে কাঁচের গ্লাস দিয়েছেন, এটা আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ একটা মানে একটা ডুপ্লিকেট আমেরিকা হয়ে গেছে। এই কাজের জন্য তাকে আরেকটা নোবেল পুরস্কার দেওয়া উচিত। এছাড়া আমার তার কিছু করে না, কিন্তু সে অন্য যে ক্ষতিগুলো করে গেছে সেই ক্ষতিগুলোর বিচার হওয়া উচিত। সে সবচেয়ে বড় ব্যাপার হলো জামাতের মতো একটা বড় দলের মনে দুঃখ দিয়েছে। আপনার একটা ব্যক্তিগত ক্ষতির প্রসঙ্গ নেই, একটি পত্রিকা আপনার 4 বছরের মেহনতের মূল্য পরিশোধ করছে না, এমন অভিযোগ তুলে জামাতে ইসলামের আমিরের শরণাপন্ন হয়েছেন ফেসবুক পোস্ট দিয়ে। এখন এই পোস্টটি দেওয়ার পরে কোনো কি সুরাহা হয়েছে? না, কোনো সুরাহা হয়নি। তো ওদিকে যেটা হলো যে আমি 4 বছর ওদের পত্রিকায় অনেক 2010 সন থেকে আমি দেখি, আগে দিত, টাকা দিত, কিন্তু গত 4 বছর যাবত ওদের অবস্থা খারাপ হলো। আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যখন ক্ষমতায় এলো, আমি ওদের ভাবসাব দেখে মনে হলো যে জামাতি ক্ষমতায় চলে এসছে। তো তখন থেকে আমি আসলে লেখা বন্ধ করলাম। তো বন্ধ করার পর থেকে সেই গত 4 বছরের পাওনা টাকা আছে, তো চাই, কিন্তু তারা সেই টাকাটুকু দেয় না, কাউকে পাওয়াই যায় না রেসপন্সিবল কাউকে। পরে বাধ্য হয়ে জামাতের আমিরকে
মানে দৃষ্টি আকর্ষণ করে স্ট্যাটাস জামাতের আমিরের দৃষ্টি আকর্ষণ করলেন কেন? সরকার তো সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার তো তারেক রহমান বা আমাদের এখনকার সরকারের দৃষ্টি আকর্ষণ না, করার এখন কথা ছিল। এটা হলো পাওনা হলো কি, মানে নয়াদিগন্ত মিডিয়া একটা পরিচালনা বোর্ড আছে, কিন্তু জামাত যে গুপ্ত সংগঠন হিসেবে তারা করে কি, যেমন ইসলামী ব্যাংকে তারা ওরকম কোনো শেয়ার হোল্ডার না, কিন্তু চালায় তারা। তারপরে শেষে আপনার আরো অনেক এরকম অসংখ্য সংগঠন, যে ইবনে সিনা, তারা কোনো মালিকানা নেই কিন্তু চালায় জামাত। এরকম নয়াদিগন্ত যে পত্রিকাটা, এটাও মূলত জামাত পূর্বাভাধীন। তো সেখানে জামাতের সমস্ত কিছু যিনি নিয়ন্ত্রণ করেন একক হাতে, তিনি ডাক্তার শফিকুর রহমান। তো ভদ্রলোকের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক একটা সময় ছিল, পরিচয় ছিল। ওই অধিকার থেকে আমি আসলে তার দৃষ্টি আকর্ষণ করেছি। এখন অনেক হয়তো বলতে পারেন যে এটা আপনি তো প্রাইভেটলি তাকে একটা মেসেজ দিতে পারতেন, আপনি কেন এটা পাবলিকলি করলেন? পাবলিকলি করছি এই কারণে যে আমি চাই যে উনি ভবিষ্যতে আমিরুল মুমিনিন হোক, উনি চাই যে দেশের প্রধানমন্ত্রী হোক। তো সেক্ষেত্রে তারই একটা অর্গানাইজেশন একজন লেখকের 4 বছরের বেতন বাকি রেখেছে। তো ইট শুড বি সেটেল পাবলিকলি, এটা পাবলিকলি, বিকজ এরকম যদি আর যেন ভবিষ্যতে এই ধরনের অনেকের সাথে ঘটনাগুলো না ঘটে, তাহলে তো সে যদি তার নিজের এরকম একটা ছোট পত্রিকা ঠিক না রাখতে পারেন, তাহলে সে কি করে প্রধানমন্ত্রী হবেন বলেন? এমন আর কোন অর্গানাইজেশন আছে? আপনি গুপ্তর কথা বলছিলেন, গুপ্ত আর কোন আমাদের জানা মতে তারা আছেন পরিচালনায়? অনেকগুলো, মানে বাংলাদেশের হয় কি, তবে এটা আমার সাথে বরং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো বলতে পারবেন। মানে মূলত আপনি পল্টন, নয়া পল্টন, পুরানা পল্টন, এই এলাকাতে অসংখ্য কোম্পানি দেখবেন, যেখানে দেখবেন একটা জুতার দোকান, সেখানে 10-12 জনের লোক মিলে একটা কাজ করছে। তো এরা এইভাবে বহু মানুষের, মানে জামাতের যে অর্থনৈতিক লেনদেন, এই অর্থনৈতিক লেনদেনটা ভালো না। আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে একটা গ্রুপের কথা বলি, মিশন গ্রুপ। তো মিশন গ্রুপ একটা ডেভেলপার কোম্পানি ছিল, জামাতের এটা মিশন গ্রুপ ছিল। তো তারা মানে বহু মানুষের বহু টাকা তারা গ্রহণ করেছে, মানে এটাকে মাল্টিপারপাস মার্কেটিং এর মতো করে। অনেকটা আমরা যে মাল্টিপারপাস মার্কেটিং, যে এটা মানে বিভিন্ন মাল্টিলেভেল মার্কেটিং এর মতো সেক্টরে কাজ করার জন্য এরকম কিছু, নাকি মার্কেটিং এর মানে মিশন গ্রুপ খুব বিখ্যাত। তারা বহু মানুষের কাছ থেকে বহু টাকা পয়সা নিয়েছে, এবং বহু মানুষ তাদের কাছে পাওনা এখনো কত হাজার কোটি টাকা বা কত শত কোটি টাকা, তার কোনো হিসাব নাই। যে এরকম তাদের অনেকগুলো, মানে জামাতের যে নামটি, মানে জামাতের যারা লোকজন তারা আবেগপ্রবণ হয়, কিন্তু তাদের যদি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনটা, এই ট্রানজাকশনটা এখনো তারা ভালো করতে পারেনি। আচ্ছা, এটা হলো বাস্তবতা। জি, একটু নির্বাচন প্রসঙ্গে আসি, নির্বাচনের ফলাফল প্রসঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপি ও জামাত ইসলামের প্রাপ্ত ভোটের ব্যবধান যদি আমরা একটু লক্ষ্য করি, যে 297 আসনের কেন্দ্রভিত্তিক বিস্তারিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থীরা মোট 3,74,68,994 ভোট পেয়েছেন। আর দাঁড়িপাল্লা প্রতীকের জামাত ইসলামের প্রার্থীরা পেয়েছেন 2,38,25,259 ভোট। 299 আসনে মোট ভোটার 12,72,98,585। এর মধ্যে ভোট দিয়েছেন 7 কোটি কিছু বেশি। ভোট পড়ার হার 60%। তো এই যে ভোট ব্যবধান ও ভোটের হিসেবে জামাতের এই উত্থানের আপনি কি কারণ দেখেন? এই ধারাবাহিকতা বজায় থাকলে আসলে জামাতকে কখন আমরা রাষ্ট্র ক্ষমতায় দেখতে পাবো কিনা? দেখতে পারি, এটা তো অস্বাভাবিক কিছু না। যদি তাদের একইভাবে ভোটের পরিমাণ বাড়তে থাকে, তাহলে একসময় হয়তো তারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন ভোটের মাধ্যমে। এটা হতে পারে, না হবার কোনো সম্ভাবনা নাই। কিন্তু এটাও হতে পারে যে তাদের ভোট কমেও যেতে পারে। আমরা শুধু বাড়বেই ভাবছি, কিন্তু তাদেরকে তো আমরা এত পরিমাণে সংসদে কখনো দেখি নাই। আগামী 5 বছরে তাদের কার্যকলাপ, আচরণ, তাদের উত্থান পতন, এই সবকিছু বিবেচনায় আসবে। বিবেচনা আসার পরে আমার ধারণা যে ভোট কমেও যেতে পারে। এই ভোটটা কিন্তু একটা অস্বাভাবিক পরিস্থিতির ভোট, যে পরিস্থিতিতে একটি বৃহৎ রাজনৈতিক দল এবং তাদের সমর্থকদের কোনো মার্কা এবং দল দুইটার কোনোটাই নাই, কিন্তু ভোটাররা আছেন। ফলে অস্বাভাবিক পরিস্থিতির ভোট দিয়ে আসলে ক্লাসিক্যালি আপনি নির্বাচনের ভোটের সংখ্যাকে ঠিক ব্যাখ্যা করতে পারবেন না। কারণ আমরা বলতে পারি না যে যারা ভোট দিয়েছেন তাদের মধ্যে কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার জামাতের বাক্সে দিয়েছেন, আর কত পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার বিএনপির বাক্সে দিয়েছেন। আর এর মধ্যে এনসিপির ভোটও কিন্তু আছে। জেনজিদের যে ভোটটা তারা এনসিপির কাছ থেকে পেয়েছেন, এই পরিমাণটা কিন্তু 3%-এর মতো। 4 কোটি তরুণ ভোটার, না 3% অফ যে ভোট কাস্ট হয়েছে তার মধ্যে অ্যাট লিস্ট 3% ভোটারের সংখ্যা হিসেবে। হ্যাঁ, মানে 7 কোটি ভোটের মধ্যে অন্তত 25-30 লক্ষ ভোট
বা 40 লক্ষ ভোট এসেছে এনসিপির ভোটারদের কাছ থেকে। তো 40 লক্ষ ভোট যদি এনসিপির কাছ থেকে এসে থাকে, তাহলে এই 40 লাখ ভোট বাদ দিলে জামাতের ভোটের পরিমাণ আরো 40 লাখ কমে যাবে, তখন ডিফারেন্সটা প্রায় 1 কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে এখন, বা 75 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াবে, বা 65 লাখ, এরকম কিছু একটা। জি আচ্ছা, এটা কি বিশেষ পরিস্থিতিতে জামাতের আসলে এই ভোটটাকে ঠিক ভোটের অঙ্ক করার জন্য এই ভোটটা ঠিক মানে ক্লাসিক কোন ভোট নয় যেখানে আপনি আলাদা করে বলতে পারবেন যে কোন দলের আসলে উত্থান হয়েছে। কেননা এইখানে আওয়ামী লীগের বহু ভোটার বা বহু লোকজন তারা এলাকা ভিত্তিক নিরাপত্তা, তাদের ব্যবসা বাণিজ্যের নিরাপত্তা, তাদের সামনের দিনে কাজকর্ম করার সুযোগ, এই অনেক কিছু বিবেচনায় নিয়ে তারা এলাকা ভিত্তিক ভোট দিয়েছেন। কোথাও তারা জামাতকে ভোট দিয়েছেন, কোথাও তারা বিএনপিকে, অধিকাংশ ভোট বিএনপিকে দিয়েছেন বলে আমার মনে হয়। তো এই কারণেই এই ডিফারেন্সটা হয়েছে। আমার মনে হয় না যে ঠিক মতো নির্বাচন যদি হতো বা তাদের ভোট দেওয়ার কোন একটা আওয়ামী লীগ অংশ নিল না, ধরেন আওয়ামী লীগের ভোটাররা যদি একটা অপশন খুঁজে পেত যাদেরকে ভোট দিলে পরে তারা ক্ষমতায় আসবে, এরকম কাউকে হয়তো তারা ভোট দিত। ফলে তারা ভেবেছে যে তাদের জন্য বিএনপি অনেক নিরাপদ। জি, আব্দুল নূর তুষার, আবার আসবো আপনার কাছে। গোলাম মোল্লা রনি, একই প্রসঙ্গে আসতে চাই যে এনসিপি ও জামাতের জোট শরিকদের ভোট যোগ করলে এই ব্যবধান আরো কমবে। বিএনপির সাথে জামাতের ভোটের ব্যবধানকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? প্রথমত হলো কি যে জামাত সারাটা জীবন বিএনপির উপর বেড়ে উঠেছে। বিএনপি জামাতকে মনে করে তার একটা পরগাছা, রাজনীতির একটা পরগাছা, এটা বাস্তবতা। এখন এই অবস্থাতে যতবার বিএনপির সঙ্গে জামাতের তুলনা করা হচ্ছে, বিএনপির ভীষণ অপমান লাগছে। মনে হচ্ছে গালের উপর ঠাস ঠাস করে চড় দিলে একটা ভদ্রলোকের প্রকাশ্য যেভাবে অপমান বোধ করে, এখন জামাতের ব্যাপারে, এনসিপির ব্যাপারে যদি বিএনপি যারা লোকজন রয়েছে তাদেরকে প্রশ্ন করা হয়, তারা খুব ভীষণ রকম অপমান বোধ করে। এই রাজনৈতিক দলটি বিএনপি মনে করে, আমার কথা নয়, মনে করে যে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না আসতেন ক্ষমতায়, তাহলে যে অবস্থায় ছিল বাংলাদেশের জামাতের কোনো অস্তিত্ব থাকতো না, নামটা থাকতো না। ফলে জামাত নিজেদেরকে যাই মনে করুক না কেন, বিএনপি মনে করে যে তারা হলো জামাতের কো ফাউন্ডার, বাংলাদেশের জামাতের দ্বিতীয় জন্ম দিয়েছে বিএনপি। শুধু তারা জন্ম দেয়নি, তাদেরকে লালন করেছে, পালন করেছে, তাদেরকে জামা দিয়েছে, কাপড় দিয়েছে, বৃত্ত দিয়েছে, বেসন দিয়েছে, এমপি বানিয়েছে, মন্ত্রী বানিয়েছে, রাজনৈতিকভাবে শক্তিমত্তা দিয়েছে। সব কিছু দেওয়ার পরে এখন মানে তারা আঙ্গুল উঁচিয়ে বিএনপির সাথে কথা বলছে, যেটিকে গোলাম পারওয়ারের ভাষায় বলা হয় পাঙ্গা নেওয়া। এখন পাঙ্গা নিচ্ছে, মানে বিএনপির সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এখন এই বিএনপি জামাত যদি এইভাবে বেশ কিছুদিন চলে, অর্থাৎ নাসিরুদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসের জীবন তছনছ করে দিয়েছিল নির্বাচনের সময়, যদি নির্বাচন আর 15 দিন থাকতো, নাসিরুদ্দিন পাটোয়ারির যন্ত্রণায় মির্জা আব্বাস গলায় দড়ি দিয়ে মরতেন। আর এখন বাংলাদেশের যে অবস্থা হয়ে গেছে, জামাত যেভাবে জ্বালাইতেছে বিএনপিকে, এইভাবে মোটামুটি মাস 3 যদি জ্বালাতে দেন, আপনি দেখবেন বিএনপির বেশিরভাগ লোক অসুস্থ হয়ে পড়েছে। আচ্ছা, কিভাবে জ্বালাচ্ছে বলে আপনি মনে করছেন? জামাতের লোকজন, জামাতের মানে বিরোধী দল হিসেবে কিছু প্রশ্ন, কিছু দাবি তো তাদের থাকবেই, এটা তো স্বাভাবিক। ব্যাপার হলো যে এখানে তো তুষার ভাই খুব সুন্দর একটা কথা বলছে যে আমাদের যে নির্বাচনটা তো হয়েছে, দেশের অলমোস্ট 50% লোক আওয়ামী লীগের নেতৃত্বে যারা আছেন, তারা এই নির্বাচন থেকে দূরে থাকতে চেয়েছিল বা তাদেরকে দূরে রাখা হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো এদের একটা বিরাট অংশের উপর চাপ প্রয়োগ করা হয়েছে, একটা অংশের উপরে তোমাদেরকে ভোট কেন্দ্রে আসতে হবে, যদি না আসো ইত্যাদি ইত্যাদি হবে। থার্ডলি হলো এই আওয়ামী লীগের যারা ভোটার আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করা হয়েছে, একটা হলো ভয় দেখানো হয়েছে, ইনফ্লুয়েন্স করা হয়েছে যে তোমরা যদি আমাদেরকে ভোট দাও আমরা তোমাদেরকে এই সুযোগ সুবিধা দেব। ফলে 300টি সংসদীয় আসনে 300 রকম যাকে বলা হয় রসায়ন তৈরি হয়েছে আওয়ামী লীগের ভোট নিয়ে। ফলে এই যে ফলাফল আমরা যেটা দেখছি, এই ফলাফলটা আসলে জেনুইন ফলাফল নয়। জেনুইন ফলাফলটা হলো আপনি দেখবেন যে আপনি যখন কথা বলছিলেন তখন দেখবেন যেটা এটার সাথে কিছুটা প্রাসঙ্গিক, বাট আমি একটু বলে নিই বিখ্যাত কথা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলেছেন যে এমন একটা জমানা আসবে, যে জমানায় যে হত্যা করবে মানুষকে, সে জানবে না যে কখন আমি কেন এই মানুষটিকে হত্যা করছি, জাস্ট হত্যা করে দিল। আর যিনি হত্যাকারী সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত জানবে না যে আমাকে কেন মারা হলো।
এখন আপনি দেখেন যে আমাদের এই সমাজ এখন অনেক কিছু হচ্ছে যেটার কোনো কার্যকারণ নেই। যে কাজী সেও বলতে পারে না যে আমি কেন কাজী হলাম, আর যে পাজি হয়ে যাচ্ছে সেও বলে না যে আমাকে কেন লোকজন পাজি বলছে। এত বড় একটা ইলেকশন হলো, আপনি দেখবেন কারো মনে আনন্দ নেই, কারো চেহারার মধ্যে সেই বিজয়ের জৌলস নেই, কারো চেহারার মধ্যে পরাজিতের যে গ্লানি সেই গ্লানি নেই। মানে এখানেই মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, দেয়ার আর সামথিং ইঞ্জিনিয়ারিং সুপার, মানে যাকে বলা হয় ফিউশনাল ইঞ্জিনিয়ারিং করা হয়েছে নির্বাচন। এবং এটা এখন মানে এটা মানে এখন অলমোস্ট সবাই বলছে, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে জামাতের আমিরকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে ইঞ্জিনিয়ারিং এর কথা বললেন, তো আপনি আপনার কাছে এই ব্যাপারে ডিটেলস জানতে চাই। তো তিনি বলেন যে যেহেতু আমার কাছে কোনো তথ্য এবং প্রমাণ নেই, আস্তে আস্তে এগুলো সামনে আসছে, ফলে আমি ওইভাবে বলতে পারি না। কিন্তু ইঞ্জিনিয়ারিং যে হয়েছে এটা একেবারে সর্বজন বিদিত। তো এইরকম একটা জিনিস হয়ে গেছে টিল নাও। আমরা এখন পর্যন্ত শান্ত আপনাকে বলি, আমরা কিন্তু এখনো পর্যন্ত গবেষণা করে বের করতে পারিনি যে 2024 সালের হলেও জামাত তো ফলাফল মেনে নিয়েছে, মেনে নিয়ে তারপর তারা হয়তো কিছু আসনের বিষয়ে অভিযোগ করেছে। মূল ব্যাপারটা ছিল কি জানেন, এইটাকে এখন বলা হয় যেমন আগে ছিল রাতের নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, এরপর ছিল আমি দামি নির্বাচন বা আমি এবং মামুদের নির্বাচন। এইবার এখনো পর্যন্ত এইবার যে ইঞ্জিনিয়ারিংটা, এটা নামটা এখন আমরা দিতে পারিনি, বা সো সারপ্রাইজড, মানে এরকম সারপ্রাইজ হয়ে গেছে যে আমরা এখন পর্যন্ত এটার নামটা খুঁজে নাম দিয়ে দেন, আপনি তো লেখালেখি করেন, আরো সময় নেবে, আরো সময় নেবে, নাম দিতে সময় নেবে। এরকম নাম হয়ে যাবে, যেমন দরবেশের নাম হয়ে গেছে, বিভিন্ন নাম হয়ে গেছে, এরকম নাম হয়ে যাবে। তো এখন এটা নিয়ে আমরা সবাই খুব সারপ্রাইজ হওয়ার কারণে কি হচ্ছে, নির্বাচনের আগে যে সমঝোতাগুলো হয়েছিল বিভিন্ন পক্ষের সঙ্গে, দেশি পক্ষ বিদেশি পক্ষ রাজনৈতিক দল, গোপনে প্রকাশ্যে অনেকগুলো, এখন তারই একটা দেখেন প্রকাশ হয়ে গেল, এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে, মানে যেটা খলিলুর রহমান সাহেব বললেন। তদ্রুপ জামাতের সঙ্গে বিএনপির একটা সমঝোতা হয়েছিল। আপনার মনে আছে যে একটা সময় তারেক রহমান সাহেব বলেছিলেন যে কি ধরনের সমঝোতা, জাতীয় সরকার গঠন, এরকম কিছুর কথা কি বলছেন আপনি? সে কথা তো বলাই হয়েছে, তারেক রহমান সাহেব তো বলেছেন যে আমরা জাতীয় সরকার গঠন করব। আবার জামাতও বলেছে আমরা নির্বাচনে জয়লাভ করলো যেভাবে করি না কেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব। কিন্তু যেভাবে সরকার গঠন হয়েছে সেই কমিটমেন্টটা তো আমরা কারো মুখে এখন সেই কথাটা শুনতেছি না জামাতের মধ্যে থেকে। 2 নম্বরে যেটা হচ্ছে যে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রেসিডেন্ট করা থেকে শুরু করে মানে অনেক ব্যাপারে কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে নির্বাচনের পর আমরা তাকে রেখে দিতে পারি, আমরা তাকে রেখে দিতে পারি। এখন মির্জা ফখরুল সাহেব বলতেছেন যে প্রেসিডেন্টকে কেন পাল্টানো হবে, এখনো তো প্রেসিডেন্টের সময়সীমা আছে, সুপ্রু সাহেবের যেহেতু সাংবিধানিক সরকার, হ্যাঁ এটা তার সময় আছে। এই কথা শোনার পর আপনি চিন্তা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যারা সম্পৃক্ত লোকজন ছিলেন ইনক্লুডিং রেজওয়ানা, কারো হৃদয়ে পানি আছে বলেন তো? সবার মধ্যে একটা হাহাকার তৈরি হয়ে গেছে। এবার এই সরকারকে নিয়ে একটু কথাবার্তা বলি। আব্দুল তুষারা, আপনি যদি আমাদেরকে বলেন যে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে চাঁদাবাজ সন্ত্রাসীরা তালিকা করে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে এমন কথা বলেছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী। ভূমি অফিসের বারান্দায় বসে থাকলেন প্রতিমন্ত্রী, কাউকে না পেয়ে তিনি ক্ষোভ জানিয়েছেন, এমন ঘটনা দেখলাম। ঢামেকে আকস্মিক পরিদর্শন দালাল মুক্ত হাসপাতালের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী। আবার এদিকে প্রবাসীদের স্যার সম্বোধন করার কথা বলেছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা। তো এই যে বিষয়গুলো, মন্ত্রীদের কাজের শুরুটা কেমন দেখছেন? শুরু থেকে তারা যে অ্যাক্টিভ একটা ব্যাপার স্যাপার আমরা দেখছি যে খুব কাজের মানে উদ্যোগ উন্মাদনা অনেক বেশি, কিন্তু সেটিকে আসলে কতদিন থাকবে, আসলে এটার ফলাফল জনগণ পাবে কিনা, কি মনে করছেন? কাজ অনেক ধরনের হয়, কিছু কাজ হচ্ছে জনপ্রিয়তা দ্রুত পাওয়ার লক্ষ্যে, কিছু কাজ হচ্ছে আপনি খুব দেখাতে চান যে আমি খুব কাজ করছি, আরেকটা হচ্ছে কাজ করবেন ফলাফল দেখে লোকে বুঝবে যে কাজ হয়েছে। তো আপনি যে কয়েকটা কথা বললেন, প্রথমত প্রবাসীদেরকে স্যার ডাকলাম, তাতে করে প্রবাসীদের কি কোনো জীবনের বা মানের, তাদের যে সুযোগ সুবিধার কোনো কিছু পরিবর্তিত হবে? আপনি ডাকলেন স্যার, কিন্তু স্যার ডাকলে কি তাদের যে অভাব অভিযোগ সেগুলি দূর হয়ে যাবে? সেটা তো হবে না। তাহলে প্রবাসীদেরকে স্যার ডাকার সঙ্গে প্রবাসীদের মূল সমস্যার সমাধানের কোনো সম্পর্ক নাই। যেমন আপনি যদি মধ্যপ্রাচ্যে যান তাহলে দেখবেন যে প্রবাসীরা সেখানে দীর্ঘ সময় থাকেন কিন্তু তাদের স্ত্রী পরিজনকে সেখানে নিতে পারেন না। এটি নিয়ে কোনো নেগোসিয়েশন হয় নাই যে প্রবাসীরা যেন তাদের স্ত্রী পরিজন সহ এখানে থাকতে পারেন, ওই সময়টাতে অন্তত স্ত্রীকে আনা নেওয়া করতে পারেন, এরকম একটা সুযোগ তৈরি করার কোনো নেগোসিয়েশন হয় নাই। কিন্তু তাহলে এইটা যদি করা যেত তাহলে তাকে স্যার না ডাকলে সে খুশি হতো।
কিংবা ধরেন প্রবাসীদের পরিবার পরিজন অন্তত 2 বছর পর পর ভিসা পাবে সেই দেশে, যে দেশে প্রবাসী থাকেন সেখানে যাওয়ার জন্য, সেটাকে নিশ্চিত করতে পেরেছে কোনো সরকার পারেনি। এখন ধরেন আপনি স্যার ডাকলেন, কি হবে? সে নামলো, এখানে নামার পরে দেখলো তার এই কি বলে ব্যাগটা কাটা, লাগেজ কাটা। ব্যাগটা কাটা। স্যার আপনার ব্যাগ কাটা, আমি দুঃখিত স্যার, ব্যাগটা কাটা হয়েছে। এটা বললে কি হবে? প্রবাসী খুশি হবেন আমাকে স্যার ডেকেছে? তাহলে এইগুলা বাদ দেওয়া দরকার, বরং যেখানে কাজ করা দরকার সেখানে। আপনি গেলেন ঢাকা মেডিকেল কলেজে, গিয়ে বললেন দালাল মুক্ত মেডিকেল কলেজ গড়বো। প্রধানত দেখতে হবে দালাল সবচেয়ে বেশি আছে কোন জায়গায়। আপনাকে ধারণা দালাল বেশি আছে ঢাকা মেডিকেলে? ঢাকা শহরের সবচেয়ে বেশি দালাল কোন হাসপাতালে আছে এটা যদি আপনি দেখতে চান, তাহলে আপনি পাবেন কোথায় জানেন? পঙ্গু হাসপাতালে। ওইখানে সবচেয়ে বেশি দালাল আছে। তো এটা তো জানতে হবে কোন হাসপাতালে দালাল বেশি, কোন কোথায় কম। দালাল মুক্ত হাসপাতাল তৈরি করতে গেলে হাসপাতালের সুযোগ সুবিধা বাড়াতে হবে। দালালি কিভাবে হয় আমি আপনাকে একটা সুন্দর কথা বলি, সেটা হলো হাসপাতালে রোগী বেশি, বেড কম। যখনই বেড কম থাকে তখন একজন গিয়ে বলে যে আপনি টাকা দেন, বেডের ব্যবস্থা করে দিচ্ছি। আরেকজন বলে দেখেন এই হাসপাতালে কোনো বেড নাই। আপনি যদি এই হাসপাতালের উল্টা দিকেই, একই ডাক্তার স্যার, একই লোক, অপারেশন সেই করবে এবং হাসপাতালের সমানই খরচ হবে আপনার, বলে যে নিয়ে যাচ্ছে, সেও কিন্তু দালাল, তাই না? তাহলে 2 ধরনের দালাল আছে। একজন ভিতরে পয়সা খেয়ে বেডের ব্যবস্থা করে দিচ্ছে, আরেকজন পয়সা খাবে ওই হাসপাতাল থেকে যে হাসপাতালে রোগী ভাগিয়ে নিয়ে যাচ্ছে। আপনি কি জানেন ঢাকা শহরে হাসপাতালের দালালরা কোন কোন জায়গাতে বেশি ঘোরাফেরা করে? কোথায়? বাস স্টপ গুলাতে, যেগুলো আন্তনগর বাস টার্মিনাল, সেখানে হাসপাতালের দালালরা থাকে। রোগী নামার সাথে সাথে তারা দেখতে পায়, রোগী জিজ্ঞেস করে কোথায় যাবেন ভাই, কোথায় যাচ্ছেন? এইভাবে যাবেন ঢাকা মেডিকেল, আরে এখানেই তো আছে লোক আছে, নিয়ে আপনাকে পাঠিয়ে দিচ্ছি। এটা যে শুরু হয়, আপনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী দালাল মুক্ত হাসপাতালের ঘোষণা দেয়া বাদ ওনাকে দিয়ে কেউ আর কি বলেছেন করতে পারতেন? না, এই কথাগুলো ওনাকে কেউ বলছে? ওনার কিচ্ছু করতে হইতো না। উনি যদি খালি বসতেন, হাসপাতালের নিয়ম কানুন নিয়ে বিবেচনা করে হাসপাতালে কিছু কিছু বিষয় নির্দিষ্ট করে দিতেন, তাহলেই হতো। আমি আপনাকে একটা সহজ কথা বলি, ঢাকা মেডিকেল কলেজে ঢোকার রাস্তা অনেক। এই এতগুলি ঢোকার রাস্তা কোনো হাসপাতালে থাকলে সেখানে ইনফেকশন বাড়ে। ঢাকা মেডিকেল কলেজে গেট পাস ছাড়া রোগীর আত্মীয় স্বজন ঢুকতে পারবে না, নিয়ম আছে, কিন্তু সেই নিয়ম কেউ পালন করছে না। এবং ঢাকা মেডিকেল কলেজে এই যে অনিয়ন্ত্রিত লোকজনের যাতায়াত, এটা বন্ধ করলেই দেখবেন অটোমেটিক্যালি দালাল বন্ধ হয়েছে। ঢাকা মেডিকেলের বাইরে যে ফুটপাত, এটা পুরাটা চাঁদাবাজির আখড়া। সেখানে ওষুধের দোকান থেকে শুরু করে ডালপুরির দোকান সবাই চাঁদা দেয়, এবং ওই চাঁদা কারা আদায় করে ওইটা উনি খোঁজ নিক, তারপরে এই দোকানগুলিকে উনি লেজিটিমাইজ করুক। ঢাকা মেডিকেলের তত্ত্বাবধানেই কিছু দোকান থাকবে, বাকি কোনো দোকান ওইখানে থাকবে না।